প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা পঞ্চম অধ্যায় আসমানি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্ন। গ্রামের দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া তিনি বিঘা তিনেক জমি বর্গা চাষ করেন। পরপর 2 বছর বন্যা ও খরায় জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট পড়ে খেতে দিতে পারেন না। না খেতে পেয়ে তার সন্তানদের হাড্ডিসার অবস্থা। একটিমাত্র মাটির ঘর, তাও আবার ছাউনি নষ্ট হবার উপক্রম। বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছুই ছাড়ে না। প্রথম প্রশ্ন, আসমানীদের গ্রামের নাম কি? দ্বিতীয় প্রশ্ন, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, আসমানীদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানী কবিতার আলোকে বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল আসমানীদের গ্রামের নাম কি? আসমানীদের গ্রামের নাম রসুলপুর। দ্বিতীয় প্রশ্ন ছিল, মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়ে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব হাসি। এই চরণ দুটি দ্বারা বোঝানো হয়েছে যে নির্মম দারিদ্র্যের নির্মম কষাঘাত আসমানীদের মতো মেয়ের মুখের হাসি কেড়ে নিয়েছে। আসমানি অভাব অনটনের মধ্যে দিন কাটায়। অভাবে তাড়নায় সে যে পেট ভরে খেতে পায় না, তার হাড্ডি জিরজিরে শরীর সেই চিহ্ন ফুটে উঠেছে। তার হাসি দেখলে মনে হয় যেন প্রদীপ জ্বলছে, কিন্তু সংসারের অভাব অভিযোগ তার মিষ্টি মুখের হাসিটুকু নিমেষেই কেড়ে নিয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, আসমানীদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। আসমানীদের ঘরের সঙ্গে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য হল উভয়ে হতদরিদ্র এবং নরবরে কুটিরে বাস করে। আসমানী কবিতায় আসমানীরা রসুলপুরে থাকে। তাদের ছোট্ট বাড়িটিকে বাড়ি না বলে পাখির বাসা বলাই যেন ভালো। সেই বাড়িটি ছাউনি দেওয়া আছে ভেন্না গাছের পাতা দিয়ে। সামান্য একটু বৃষ্টি হলেই সেই বাড়িতে পানি গড়িয়ে পড়ে, আবার সামান্য বাতাস বইলেই তাদের থাকবার একমাত্র ঘরটি নড়বড় করে, অথচ ওই ঘরে সারাটি বছর তাদের বসবাস করতে হয়। উদ্দীপকে লালচাঁদ মিয়ার ঘরটিও আসমানীদের ঘরের মতো, তারও একটি মাত্র ঘর যার ছাউনি প্রায় নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বাদলায় ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। সুতরাং বলা যায় লালচাঁদ মিয়ার ঘরের জীর্ণ দশা আসমানীদের ঘরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানী কবিতার আলোকে বিশ্লেষণ করো। আসমানী কবিতায় গরিব দুঃখী মানুষের দুর্বিষহ অবস্থা তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে লালচাঁদ মিয়ার মতো মানুষের দুঃখ কষ্টের অনুরূপ। জসিমউদ্দিন রচিত আসমানী কবিতায় আসমানী এদেশের গ্রাম বাংলায় দরিদ্র শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতিনিধি হয়ে উঠেছে। দুঃখ কষ্ট অভাব এদের জীবনের নিত্য সঙ্গী। আসমানীর মতো মেয়েরা যে পেট ভরে খেতে পায় না, অনাহারে থাকে, তাদের বুকের হাড়গুলো যেন সেই সাক্ষ্যই বহন করে। অভাবের করাল থাবা আসমানীদের মতো মেয়ের মুখের হাসিটুকু কেড়ে নেয়। আসমানীর পরনের শত তালি দেওয়া পোশাক যেন তার সোনার মতো গায়ের সঙ্গে খাপ খায় না, বরং ব্যঙ্গ উপহাস করে। ভ্রমণের মতো কালো চোখ দুটিতে হাসি কৌতুক তো খেলা করেই না, বরং সেখান থেকে রাশি রাশি অশ্রু গড়িয়ে পড়ে। বাঁশির মতো মিষ্টি গলার সুরে গানের বদলে কান্না ঝরে পড়ে। এক কথায়, অভাব দারিদ্র্য আসমানীদের মতো মানুষের নিত্য সঙ্গী। উদ্দীপকে লালচাঁদ মিয়া দরিদ্র, পরের জমি বর্গা করে কোনো রকমে বেঁচে থাকতে চায়, কিন্তু 2 বছরের বন্যা ও খরায় জমিতে ফসল ফলাতে পারে না। পরিবারের অন্নবস্ত্রের সংস্থান সে করতে পারে না। লালচাঁদ মিয়ার মতো অসংখ্য মানুষ এদেশে রাত দিন অভাবের সঙ্গে যুদ্ধ করে চলছে, কিন্তু অভাব তাদের পিছু ছাড়ে না।
সুতরাং বলা যায় আসমানী কবিতায় আসমানীদের যে জীবনচিত্র ফুটে উঠেছে তা উদ্দীপকে লালচাঁদ মিয়ার মতো অভাবী মানুষের জীবনচিত্র। এই ছিল সৃজনশীল প্রশ্নের 4টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।